রোশান সারা দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ শেষরাতের দিকে আকাশে কালো মেঘ জমেছে। চারদিকে মেঘ ডাকছে। মুহূর্তের মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। সারা ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু তার শীত করছে। ঠান্ডায় হাত পা ভাঁজ করে গুটিসুটি মেরে রয়েছে। রোশানের ঘুম ভেঙে গিয়েছে। সে বাইরে মেঘের গর্জন শুনে উঠে বসল। তাকিয়ে দেখল সারা ঠান্ডায় কেমন গুটিসুটি মেরে রয়েছে। রোশান বিছানা ছেড়ে উঠল। ওয়ার্ড্রব খুলে পাতলা একটা কাঁথা নিয়ে এলো। সেটা সারার গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। ডিম লাইটের কৃত্রিম আলোয় সারার মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। রোশান পুরা ঘরে চোখ বুলালো। চারদিকে ফুল আর ফুল। বিশেষ করে খাটটা পুরা বেলি ফুল দিয়ে সাজানো। সেই খাটের মাঝে যেন আস্ত একটা ফুল ঘুমোচ্ছে। রোশান ডিম লাইট অফ করে দিল। রুমের কোনায় রাখা কয়েকটা কালার মোমবাতি জ্বালালো। বাইরে যেন ক্রমশ বৃষ্টির মাত্রা বাড়ছে। রোশান নিজেও গিয়ে শুয়ে পড়ল। সারা জীবন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমোনোর অভ্যাস। ঘুমের ঘরে হাত দিয়ে কোলবালিশ হাতড়াতে গিয়ে কোলবালিশের মতো কিছু একটা হাতে বাঁধল। ওটা আসলে কোলবালিশ ছিল না, ছিল রোশান স্যার। সারা রোশানের দিকে ঘুরে শুয়ে এক পা রোশানের গায়ের ওপর তুলে দেয়। তারপর রোশানকে কোমবালিশের মতো করেই শক্তভাবে জড়িয়ে ধরে নিজের কাঁথার নিচে নিয়ে নেয়। বাইরে ঝুম বৃষ্টি, আবহাওয়া শীতল, আবহাওয়া এমনিই উস্কানি দিচ্ছে। রোশান শরীরে কেমন উষ্ণতা অনুভব করল ঘুমের মাঝে। ঠান্ডার মাঝে নারী উষ্ণতা কার না ভালো লাগে। রোশানও সারাহকে সারার দিকে ঘুরে শুয়ে সারাহকে জড়িয়ে ধরল। দুজনের বক্ষ, ওষ্ঠ, দেহ, মন, প্রাণ সবই মিলিত হল। দুজনই দুজনের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন হল। পরের দিন ঘুম ভাঙতে সকাল 7টা বেজে গেল। রোশানের ঘুম ভাঙেনি, কিন্তু সারার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজেকেই এমন ভয়ঙ্করভাবে দেখে সারার চোখ কপালে উঠল। সে রোশানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাও দুজনে একই কাঁথার নিচে। সারা লজ্জায় যেন মরে যাচ্ছে। সে দ্রুত শোয়া থেকে উঠে বসার চেষ্টা করল। কিন্তু অনুভব করল রোশানের শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে রেখেছে। সারা শোয়া অবস্থায় রোশানের হাত সরানোর চেষ্টা করল। রোশানের গায়ে সারার স্পর্শ পেতেই রোশানের ঘুম ভেঙে গেল। তখনও রোশানের চোখে চশমা। ঘুম ভাঙতেই রোশান দেখল সারা আর সে খুব ঘনিষ্ঠভাবে শুয়ে আছে। রোশান নিজেও জানে না কখন সে সারার কাছাকাছি এসছে। সারা লজ্জায় যেন মরে যাচ্ছে এমন অবস্থায় নিজেকে দেখে। গায়ের কাঁথা টান দিয়ে ফেলে দ্রুত উঠে বসল। তাকিয়ে দেখল গায়ে ওড়না নেই। অথচ রোশান তার দিকে ঝিম ধরে তাকিয়েই আছে। গায়ে ওড়না নেই দেখে সারা আরও লজ্জা পেল। দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখল ওড়না খাটের নিচে পড়ে আছে। সারা বড় বড় চোখে একবার খাটের নিচে একবার রোশানের দিকে তাকাচ্ছে। এইভাবে তার বস্ত্রহরণ কি এই ভদ্রলোক করল? সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে ওড়নাটা তুলে গায়ে পেঁচিয়ে অগ্নিচোখ রোশানের দিকে তাকিয়ে বলল, আপনি এত চরিত্রহীন কেন? ঘুমের ঘরে আমার সাথে ছি ছি। রোশান চোখের চশমা খুলে উঠে বসল। সারার আপাদমস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল, ইউ আর মাই ওয়াইফ। সো চরিত্রহীনের কিছুর হয়নি এখানে। তাই বলে আমার পারমিশন ছাড়া করবেন? রোশানের দুই ভ্রু কুঁচকে এলো সারাহ কথা শুনে। কি করার কথা বলছে সারাহ? রোশান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করেছি?
সারা রোশানের দিকে তাকিয়ে দেখল সে উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে তার দিকে চেয়ে আছে। রোশানের চাহনি সারাহকে লজ্জা দিল, ভীষণ লজ্জা। এই মানুষটা কি জানে সে কি করার কথা বলেছে? বুঝেও আবার প্রশ্ন করছে। সারাহ এবার বিস্ফোরিত কণ্ঠে বলল, কি করেছেন জানেন না? কি জন্য একটা ছেলে একটা মেয়েকে গভীর নিশীথে জড়িয়ে ধরে জানেন না? রোশান বিছানা ছেড়ে উঠে এসে সারার সামনে দাঁড়ালো স্ট্রং হয়ে। ট্রাউজারের দুই পকেটে দুই হাত গুজে কপালের চামড়ায় ভাঁজ ফেলে বলল, হাউ লেইম। সারাহ এইবার রোশানের দিকে এক আঙুল উঁচিয়ে অগ্নিচোখে তাকিয়ে বলল, আপনি করতে পারেন আর আমি বললেই লেইম। রোশান এবার বিরক্ত কণ্ঠে বলল, আমি যদি বলি ঘুমের ঘরে একজন শিক্ষকের থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছ তুমি? সারাহ চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ, ছি। ওই ধরনের মেয়ে আমি নই বুঝেছেন। তাহলে ঘুমের ঘরে আমাকে ওভাবে জড়িয়ে ধরছিলে কেন বারবার? আমি কি তোমাকে জড়িয়ে ধরেছি একবারও? সারার মাথা এইবার চক্কর দিয়ে উঠল। লজ্জায় যেন কান দুটো কাটা যাচ্ছে। সে কিনা গিয়ে রোশান স্যারকে জড়িয়ে ধরেছিল। সারাহ কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। তর্কে তো আর হারা যাবে না, দ্রুত তোতলানো কণ্ঠে বলল, মানে আমি জড়িয়ে ধরেছি সেটা আপনি জানেন, তো তখন কিছু বলেননি কেন? রোশান গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট শাট আপ, ফ্রেশ হও। এরই মাঝে কে যেন দরজায় টোকা দিল। রোশান গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখল তার 8 বছরের ফুফাতো বোন দাঁড়িয়ে আছে। রোশান বলল, আয় ভেতরে আয়। মেয়েটি ভেতরে এসে সারার হাত ধরে বলল, ভাবি বাহিরে ডাকছে সবাই। সারাহ মৃদু হেসে বলল, আমি একটু ফ্রেশ হয়ে নিই। সারাহ ওয়াশরুম গেল, ব্রাশ করল, টাওয়াল দিয়ে হাত মুখ মুছে তারপর মেয়েটির হাত ধরে বাহিরে গেল। বাহিরে নতুন বউয়ের জন্য সবাই অপেক্ষা করছে। বাসার আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই আছে। সারার চেহারা দেখে সবাই হা করে তাকিয়ে আছে। বলতে গেলে পাড়ার সবাই মুগ্ধ নতুন বউ দেখে। রোশানের আম্মা রান্নাঘরেই আছে। বারান্দায় সারাহকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। রান্নাঘর থেকে উকি মেরে রোশানের আম্মা কিছু একটা ভেবে সারার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেল। সারাহ বুঝতে পারল না তাকে টেনে এভাবে নিয়ে যাচ্ছে কেন। সারাহ চুপচাপ আছে, কিছুই বলল না। রোশানের আম্মা সারাহকে রান্নাঘরে নিয়ে বলল, এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? নামাজ পড়ার অভ্যাস নেই তাই না তোমার? সারাহ মিহি কণ্ঠে বলল, মানে আম্মা, ঘুমোতে দেরি হয়েছে। আর ক্লান্ত ছিলাম। নামাজ পড়ো না তুমি? সারাহ শান্ত গলায় বলল, মাঝে মাঝে কামাই যায়। আর কামাই দিবা না? ঠিক আছে। রোশানের আম্মা বিরক্ত কণ্ঠে আবারও বলল, বাড়ির বউয়েরা কখনো এত বেলা করে ঘুম থেকে ওঠে না। তুমি জানো সকাল থেকে মানুষ কতবার এসেছে নতুন বউ দেখার জন্য? কত মানুষ বাজে কথা শুনিয়ে গিয়েছে। এত বেলা করে নিজের স্বামীর সাথে শুয়ে থাকা মানে নির্লজ্জতা। এটা আমি বলছি না, মানুষ বলছে। সাত সকালে শাশুড়ির মুখে বরের সাথে শুয়ে থাকা নিয়ে মন্তব্য শুনে লজ্জায় সারাহ মরে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এসে বলল, কি বরের সাথে শুয়ে কি মন ভরেছে? এমন বিশ্রী কথাটা সারার কর্ণকুহরে প্রবেশ করতেই সারার সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল। মহিলাটির দিকে তাকিয়ে বলল, মানুষের বিয়ে হয়ই তো বরের সাথে শুয়ে থাকার জন্য। মানুষ বিয়ে করেই তো শুয়ে থাকার জন্য। আপনি কখনো বরের পাশে ঘুমোননি। এমন সময় কি কারণে যেন রোশান কিচেনের দিকে এসছিল।
সারার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে সারার দিকে তাকাল। সারার ও চোখ পড়ল রোশানের দিকে, সাথে সাথে সারার চোখ বন্ধ করল। এমন নির্লজ্জ কথা বলার সময় উনাকে আসতে হল। রোশানের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, উনি সম্পর্কে তোমার দাদি হন, মজা করে কথা বলেছেন, তার জন্য তুমি ওভাবে কথা শোনাবা? কথা তো খারাপ কিছু বলেননি। সারা শাশুড়ির দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও আর বলতে পারল না। রোশান ও যেন কি কাজে এদিকে এসছিল আবার চলে গিয়েছে। রোশানের আম্মা সারার আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, এ কি তুমি 3 পিস পরেছ কেন? নতুন বউ? এই বাড়ির বউরা সবাই শাড়ি পরে, তুমি হলে এ বাড়ির নতুন বউ, দিন দুনিয়ার মানুষ তোমাকে দেখতে আসছে, পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখে কি বলবে? তোমার পোশাক নিয়েই বা কি বলবে? পাড়ার মানুষ তো ছি ছি করবে। একদিনেই এ বাড়ির মানসম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিবা তুমি। যাও এখনই গিয়ে এসব 3 পিস খুলে শাড়ি পরে আসো। সারার মুখটা কালো হয়ে গেল। রোশানের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে নিজের মায়ের মুখটা ভেসে উঠল। কই, তার মা তো সামান্য ভুলে এমন আচরণ কখনো করেনি। 3 পিস পরা নিয়ে তো কখনো কথা শোনায়নি। তাহলে কি বিয়ে মানেই একটা মেয়ের জীবনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া? বিয়ে মানেই কি এক বাড়ির আদরের মেয়ে আরেক বাড়ির অবহেলার পাত্রী? শাশুড়ি আর নিজের মায়ের মাঝে কি এতই তফাৎ? মায়েদের এতগুলো রূপ কেন হয়? তাহলে আমার ভাই থাকলে সে বিয়ে করলেও কি আমার আম্মু এমন করত? সারার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তার জীবন, তার দিনদুনিয়া সব কি তাহলে আজ থেকে এভাবে পাল্টে যাবে? সারা শাশুড়ির সামনে মাথা নত করে মিহি কণ্ঠে বলল, আমি তো শাড়ি পরতে জানি না। রোশানের আম্মা খিটমিট কণ্ঠে বললেন, পারো না? পারতে হবে। কেউ সব আগে থেকে পারে না, ধীরে ধীরে শিখতে হয়। সারা রোশানের আম্মার দিকে দুচোখ মেলে তাকাল। তাকিয়ে খেয়াল করল রোশানের আম্মার কেন যেন তাকে পছন্দ নয়। এই বাড়িতে আসার আগ থেকে কখনো ভালোভাবে কথা বলেনি। ছেলের বউ হিসাবে কি তাকে ওনার আমাকে পছন্দ নয়? না হলে বাড়ির নতুন বউয়ের সাথে তো কেউ এত উগ্রভাবে কথা বলে না। সারা এখনো পুরোপুরি শিওর নয়, তাই চুপ রইল। কিচেনে উপস্থিত মুরব্বি মহিলাটি সারার মাথার চুলে হাত দিয়ে বলল, তোমার চুল তো ভিজেনি, গোসল করেছ, চুল ভেজাওনি? সারা কৌতূহলী চোখে মহিলাটির দিকে তাকিয়ে রইল। সে কি একবার ও গোসলের কথা বলেছে? তাহলে উনি আন্দাজে গোসলের কথা কেন বলছেন? সারার মুখের অবয়ব কেমন বোকাদের মতো হয়ে গেল। সে বোকা বোকা চোখে মহিলাটির দিকে তাকিয়ে বলল, আমি গোসল করেছি? কে বলল? তখনই মহিলাটি রোশানের আম্মার দিকে কপাল টান টান করে তাকাল। তার মানে এই মেয়ে গোসলও করেনি। রোশানের আম্মা মহিলাটির কানে ফিস ফিস করে বলল, আপনি একটু জিজ্ঞেস করেন গোসল করেছে কিনা। সারার এখানে দাঁড়িয়ে নিজেকে একদম বোকাসোকা লাগছে। তাকে উপস্থিত রেখে অন্য দুজন কানে কানে ফিস ফিস করছে। নিজেকে ভীষণ বেকুব লাগছে সারার। সে নিজেকে স্বাভাবিক রাখতে জিভ দিয়ে বারবার 2 ঠোঁট ভেজাচ্ছে। মুরব্বি মহিলাটি বলল, কাল রাতে গোসল করনি? সারা কপাল কুঁচকে মহিলাটির দিকে তাকিয়ে বলল, না তো। কেন করব গোসল? স্বামীর সাথে মেলামেশা করলে পাকপবিত্র হতে হয় তাও জানো না? বয়স যে একেবারে কম তাও তো না। সারার মাথায় এতক্ষণে এটা আসেইনি যে এই মহিলা এসব অসভ্য কথাবার্তার ইঙ্গিত দিচ্ছে। সারার যেন অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। এই সব কথাবার্তা ও মানুষ মানুষের কাছে জিজ্ঞেস করে।
এরই মাঝে রোশানের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, তুমি এই অপবিত্র অবস্থায় রান্নাঘরে প্রবেশ করেছ। যাও, এখনই বের হও। এখনই গিয়ে গোসল করে শাড়ি পরে এসো। শাশুড়ির মুখে কথা শুনে লজ্জায় সারা ওখানে দাঁড়াতে পারছে না। মাথা যেন কেটে পড়ে যাচ্ছে। শাশুড়িকে সরাসরি এসব প্রশ্নের উত্তর দিতে না পারে মহিলাটির দিকে তাকিয়ে বলল, তা আগে বলবেন না ওইসব কথা বলছেন? তাহলে তো উত্তর আগেই দিয়ে দিতাম। কাল সারারাত তো আমি ঘুমোইনি, শুধু গোসলই করেছি। বলেই সারা কিচেন থেকে রওনা হল। কিচেন থেকে বের হতেই একটা মেয়ের মুখোমুখি হল। মেয়েটা গতকাল রাতেই সেই মেয়ে। সারার দিকে এমনভাবে চেয়ে আছে যেন সারাহ মেয়েটার চোখের বালি। সারাহ বুঝতে পারছে না মেয়েটা তার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন। এই বাড়িতে আসার পর থেকে সবার আচার আচরণ কেমন অদ্ভুত লাগছে সারার কাছে। সারাহ যেন এ বাড়ির বউ নয়, এ বাড়ির শত্রু। সারাহ মেয়েটার দিকে তাকিয়ে নিজেদের রুমে যেতে যেতে ভাবছে, এই মেয়ে আমার দিকে কুচক্রী মহিলাদের মতো তাকিয়ে থাকে কেন? এই মেয়েকে আমি কি করেছি? কি আশ্চর্য! মেয়েটা কি রোশান স্যারের আগের বউ না প্রেমিকা? ভাবতে ভাবতে সারাহ তার আর রোশানের রুমে প্রবেশ করল। রুমে প্রবেশ করতেই দেখল রোশান বিছানায় পা মেলে দিয়ে বসে আছে। পায়ের ওপর ল্যাপটপ রাখা, কিবোর্ড চাপতেছে দুই হাত দিয়ে। সারাহ রুমে প্রবেশ করতেই রোশানের হাত দুটো আপনা আপনিই থেমে গেল। সারার বিরক্ত মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো রোশান। চঞ্চল মেয়েটা কেমন বিরক্ত হয়ে আছে, সাথে একটু মন খারাপও দেখা যাচ্ছে। রোশান ল্যাপটপের শাটার অফ করে সারার দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম সারাহ? সারাহ লোহিতবর্ণ চোখে রোশানের চোখের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আসার পর থেকে বাড়ির সবার আমাকে নিয়েই প্রবলেম বলে মনে হচ্ছে। এই বাড়িতে বউ নয়, যেন একজন শত্রু নিয়ে এসছে এমন ব্যবহার করছে সবাই। রোশান বুঝতে পারল নিশ্চিত সারাহকে কেউ কিছু বলেছে। ল্যাপটপটা পায়ের ওপর থেকে নামিয়ে বিছানার ওপর রাখল। গম্ভীর চোখে মুখে সারার দিকে এসে অত্যন্ত নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করল, কেউ কিছু বলেছে? সারা রোশানের চোখের দিকে তাকাল। কিছুক্ষণ নীরব থেকে ভাবল, সবার মন মানসিকতা এক নয়। হয়তো রোশান স্যারের মা অমনি। কিছু মানুষের কথাবার্তায় মুদ্রা দোষও থাকে। হয়তো আমিই তাকে ভুল বুঝছি। তাই বলে বিয়ের পর দিনই তারই সন্তানের কাছে তার বদনাম বলবো? একজন সন্তান হয়ে নিশ্চয়ই রোশান স্যারের নিজের মায়ের নামে খারাপ কথা শুনতে ভালো লাগবে না। ছি ছি, মায়ের নামে বদনাম বলে সন্তানের মনে বিষক্রিয়া তৈরি করা যাবে না। সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি এসব পারব না। তাছাড়া যত যা হোক রোশান স্যার আমার স্বামী, এটাই বড় কথা। যা কিছু হয়ে যাক, বাকি জীবন আমাকে মানিয়ে নিয়ে তার সাথেই কাটাতে হবে। তার জীবনে তার প্রিয় মানুষদের খারাপভাবে উপস্থাপন করে তার মনে অশান্তি সৃষ্টি করতে পারব না। তাই সারাহ বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল, একজন মুরব্বী মহিলা বলেছেন গোসল করে শাড়ি পরতে। রোশান ও সরল মনে জিজ্ঞেস করল, কেন? এই কেনর উত্তর দেওয়া সারার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যতই হোক রোশান তার স্যার, আর এ ধরনের নোংরা কথা তার পক্ষে বলা সম্ভবই নয়। সারাহকে চুপ থাকতে দেখে রোশান আবারও জিজ্ঞেস করল, কি হলো, চুপ আছো যে? সারাহ মনে মনে বলল, বয়স হয়ে গেল ৮০, এখনো এসব জানে না। ন্যাকা, বিয়ে করতে বলেছিল কে? সারাহকে বিড়বিড় করতে দেখে রোশান আবারও প্রশ্ন করল, এক্সকিউজ মি?
সারাহ এবার বিরক্ত চোখে রোশানের দিকে তাকিয়ে বলল, ঠিক বয়সে বিয়ে করলে এতদিনে ৩৬টা সন্তানের বাবা হতেন, আর এখনো এসব জানেন না? আপনাদের কিচেনের ওই বুড়ি মহিলা বলেছে বিয়ের পরের দিন গোসল করতে হয়, তাই আমিও যেন গোসল করি। রোশান চোখ বড় বড় করে সারার দিকে তাকাল। দ্রুত কয়েকটা শুকনো কাশি দিয়ে বলল, তার জন্য রিজন লাগে? তুমি তো জানো এসবের প্রয়োজন নেই তোমার। সারাহ তরতর করে বলে উঠল, তা আমি জানলে কি হবে? আপনাদের বাড়ির মানুষেরই তো বিশ্বাস নেই আপনার প্রতি। বলেই সারাহ গোসলে ঢুকল। রোশান হা করে ওয়াশরুমের দিকে তাকিয়ে মাথার চুল চুলকাতে চুলকাতে বলল, এই বাচ্চা মেয়েকে কে বুঝাবে? আমার মতো ভদ্র পুরুষ দুনিয়াতে একটাও নেই। আমি বলেই বেঁচে গিয়েছ। আধা ঘন্টা পরে সারাহ গোসল শেষ করে লাল টকটকে একটা সুতি শাড়ি পরে বের হল। রোশান হা করে সারার দিকে তাকিয়ে রইল। কেমন যেন মনে হলো সাত সকালে একটা পুতুল ওয়াশরুম থেকে বের হল। স্নিগ্ধ কোমল, যাকে দেখেই স্পর্শ করতে ইচ্ছা করছে। রোশানের শরীর এক প্রকার ঝিম ধরে গেল। সে যেন সারাহকে দেখল না, নিজ চোখে নিজের সর্বনাশ দেখল। সারাহ নিচু দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছে, কিন্তু নিচ থেকে বারেবার এলোমেলো হয়ে যাচ্ছে। সে রোশানের দিকে তাকিয়ে বলল, একটু কুচিটা ধরে দিবেন? রোশান কেমন টালমাটালভাবে সারার দিকে এগিয়ে গেল। নেশাক্ত চোখে সারার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে সারার শাড়ির কুচি ধরে একধানে তাকিয়ে আছে সারার মুখের দিকে। সারাহ কুচি ঠিক করছে আর বিড়বিড় করে বলছে, বিয়ে যখন করেছেন কুচি তো ধরতেই হবে। রোশান এবার মৃদু হেসে বলল, তাহলে দাও কুচিটা গুজে ও দিই। সবটুকু সাহায্য আমিই করি তোমাকে। কথাটা সারার কর্ণকুহরে যেতেই সে রোশানের দিকে দৃষ্টি মেলল। দ্রুত দুপা সরে গিয়ে শাড়ির কুচি গুজে বলল, আপনার কাজ শুধু কুচি ধরা, আর কিচ্ছু না। রোশান ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, আচ্ছা। সারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় নিজেকে দেখছে। এদিকে চুলের পানিতে পেছনের শাড়ি সব ভিজে যাচ্ছে। সারার সেদিকে খেয়াল নেই, কিন্তু রোশানের খেয়াল আছে। সে সারার প্রতিটা নখের ও খেয়াল রাখে। আচমকাই রোশান সারার পেছনে গিয়ে দাঁড়াল, টাওয়াল দিয়ে সারার চুল মুছে দিতে লাগল। সারা আয়নায় দেখল তার পেছনে দাঁড়িয়ে একজন সুদর্শন পুরুষ আলগোছে তার চুলের পানি মুছে দিচ্ছে খুব যত্নের সাথে। একটা পুরুষ এতটা যত্নশীল হতে পারে রোশানকে না দেখলে বোঝা যেত না। সারা নিশ্চুপ দাঁড়িয়ে আছে আর রোশান চুলের পানি মুছে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এরই মাঝে সারার ফোন বেজে উঠল। সারা ফোন রিসিভ করতেই ছোঁয়া বলে উঠল, ফুলসজ্জা কেমন হলো রে সারা? সারা রোশানের দিকে তাকিয়ে বলল, যে লোক ফুলসজ্জার রাতে সারারাত চোখে চশমা পরে কাটিয়ে দিতে পারে, তার ফুলসজ্জা আর কেমন হবে? ওটাকে ফুলসজ্জা নয়, বলে চশমা সজ্জা। সারার মুখে এমন কথা শুনে রোশান দ্রুত চোখের চশমা খুলে অদ্ভুত চোখে সারার দিকে তাকাল। মৃন্ময়, পিহু আর তরি তিনজনে গল্প করতে করতে বাড়িতে ফিরল। ঘড়িতে তখন সকাল 11টা। এই জীবনে প্রথমবার তরি কেন যেন মন খুলে হাসছে। ওকে দেখেই মনে হচ্ছে মনের আকাশের কালো মেঘ সব মুছে গিয়েছে। এই উন্মুক্ত হাসির একমাত্র কারণ মৃন্ময়। মৃন্ময় কিছু বলছে আর তরি সেটা শুনেই হাসছে। দিশা তখন দোতলার বেকনিতে ভেজা কাপড় শুকানোর জন্য মেলে দিচ্ছিল। আচমকা চোখ গেল নিচের দিকে।
মৃন্ময়ের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা গোটানো, হাতে স্মার্ট ঘড়ি, সামনের চুলগুলো খানিকটা বড়, একগোছা চুল কপালে পড়েছে। দিশা অবাক চোখে মৃন্ময়ের সুদর্শন চেহারার দিকে তাকিয়ে রয়েছে। পৃথিবীতে সুন্দরের ব্যাখ্যা কি দিশা সেটা জানে না, তবে এতটুকু বুঝেছে মৃন্ময় সুন্দর পুরুষ, যাকে একবার দেখলেই হৃদয়ে তোলপাড় শুরু হয়। গতকাল সারারাত দিশার ঘুম হয়নি। মৃন্ময়ের জন্য সারাটা রাত ছটফট করেছে। এই বাড়িতে পা রেখে মৃন্ময়কে এক নজর দেখার পর থেকেই দিশার সব এলোমেলো হয়ে গিয়েছে। ক্ষণে ক্ষণে আফসোস করছে, কেন সে এই বয়স্ক লোকটাকে বিয়ে করেছিল। না হলে আজ ঠিকই জোর গলায় মৃন্ময়কে বলতে পারত সে মৃন্ময়কে ভালোবাসে। মনে মনে তরীর বাবার প্রতি ঘৃণা জমছে দিশার। এই লোকটা জীবনে না আসলেই তো সে আজ মৃন্ময়কে পেয়ে যেত। একটা লাক্সারি লাইফ কাটানোর জন্য দিশা বেছে নিয়েছিল তার বাবার চেয়ে বয়সে বড় একজন মানুষকে। কিন্তু মৃন্ময়, ওর বাবার ও তো কিছু কম নেই। একটাই তো ছেলেও, বাবার সব তো ওই পাবে। মৃন্ময়ের সাথে বিয়ে হলেও বা লস কি হবে। এমন সময় তরীর বাবা এসে দিশার কোমর জড়িয়ে ধরে বলে, চলো ঘরে। দিশা ছ্যাঁত করে উঠে বলল, শুধু ঘরে যাওয়ার চিন্তা না করে নিচে তাকিয়ে দেখো। তরীর বাবা নিচে তাকালো, তারপর দিশার দিকে তাকিয়ে বলল, কি? দিশা খিটমিট করে বলে উঠল, চুলেও পাক ধরেছে তোমার, আর এখনো বুঝতে পারছ না কি? তোমার বিবাহযোগ্য মেয়ে ওই ছেলের সাথে হেসে খেলে বেড়াচ্ছে। তরীর বাবার সেসব নিয়ে আহামরি চিন্তা নেই। সে গভীর কিছু না ভেবে বলল, ওর এখনো বিয়ের বয়স হয়নি, মাত্র 15 বয়স। তাই নাকি? তোমার মতো 60 বছরের বুড়োর সাথে যদি আমি আসতে পারি তাহলে ওদের দুজনের বয়স তো আরও কাছাকাছি। দিশার মন জোগাতে তরীর বাবা বলল, আচ্ছা মাথা ঠান্ডা করে বলো কি করতে হবে। সম্পর্কে আমিও তরীর মা হই। আমি কখনো চাইব না তরী এলোমেলো চলাফেরা করুক। তরীর বাবা আবারও দিশাকে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার বউ। কিছুক্ষণের মাঝে তরী এসে কলিং বেল চাপল। দিশা দরজা খুলে বুকে হাত বেঁধে তরীর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকাল। তরী একবার দিশার দিকে চকিতে তাকাল, তারপর মাথা নিচু করে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে রওনা হল। পেছনে থেকে দিশা ডাকল, দাঁড়াও তরী। তরীর পা দুটো থেমে গেল, কিন্তু পেছনে ঘুরে তাকাল না। দিশা বলল, মৃন্ময় ও গিয়েছিল? তোমাদের সাথে রাত থেকেছিল? তরী শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ। এতটুকু বলেই দ্রুত গতিতে পা বাড়িয়ে চলে গেল। দিশা কেমন যে হিংসায় জলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। ইস, সে যদি যেত তাহলে পুরা রাতটা মৃন্ময়ের সাথেই কাটাতে পারত। তরী 11টার দিকে বিয়ে বাড়ি থেকে এসে গোসল করে দুপুরের রান্না শেষ করে বিছানায় গিয়ে শরীর ছেড়েছে কেবল। তখনই ডাইনিং থেকে কিন্তু আপত্তিকর কথাবার্তা আসছে, যা একজন মেয়ে হয়ে তরীর পক্ষে শোনা সম্ভব নয়। তরীর বাবা দিশাকে খাইয়ে দিচ্ছেন আর আদুরে বিভিন্ন নামে ডাকছেন। বেশ কিছুক্ষণ তরী কানে আঙুল গুজেও এসব কথা থেকে রক্ষা পেল না। তাই ছাদে কাপড় নাড়ার নাম করে সোজা ছাদে উঠে গেল। ছাদে এখন কড়া রোদ। তরী খালি পায়ে গিয়েই বিপদে পড়েছে। পায়ের পাতা কিছুতেই ছাদে রাখতে পারছে না, যেন পুড়ে যাচ্ছে। তরী ঘন ঘন দুপা উঁচু নিচু করছে। তরীকে ছাদে যেতে দেখে মৃন্ময় ও সিঁড়ি বেয়ে দ্রুত ছাদে চলে গেল। সে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে উকি মেরে দেখছিল তরীকে, কিন্তু লুকোচুরি করে বেশিক্ষণ থাকতে পারল না।
বুঝতে পারল তরীর পা পড়ে যাচ্ছে। ছাদের ফুল গাছে পানি দেওয়ার জন্য কিছুক্ষণ আগেই ছাদের কয়েকটা ড্রাম ভরেছে ঠান্ডা পানি দিয়ে। মৃন্ময় দ্রুত এক বালতি পানি ড্রাম থেকে তুলে তরীর পায়ের ওপর ঢেলে দিল। আচমকা পায়ের নিচে ঠান্ডা অনুভব হওয়ার তরী তাকিয়ে দেখল পানি গড়িয়ে যাচ্ছে। আকস্মিক এমন ঘটনা দেখে তরী দ্রুত পেছনে ফিরে তাকাল। পেছনে ফিরে তাকিয়েই চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দিল। লম্বা পুরুষালী দেহের অধিলারী মৃন্ময় খালি গায়ে শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে, হাতে ঘড়ি বাঁধা। মৃন্ময় জানে না তরী এতটা লজ্জা পেল কেন, আর লজ্জা পাওয়ার কারণটাই বা কি। সে শর্ট প্যান্টের পকেটে হাত গুজে ধীর পায়ে তরীর দিকে এগিয়ে গেল। তরীর কাছাকাছি গিয়ে দাঁড়াতেই খেয়াল করল তার আর তরীর হাইটের বিশাল ব্যবধান। তরীর মাথা তার বুক অবধি হবে। মৃন্ময় তরীর মাথায় হাত রেখে বলল, একদম পুতুল তুমি, আমার জন্য পারফেক্ট। তরী সাথে সাথে বড় বড় চোখে মৃন্ময়ের দিকে তাকাল। মৃন্ময় তরীর মায়াবী চোখের দিকে তাকাল। কেন যদি এই তপ্ত দুপুরে তরীকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। মৃন্ময়ের মুখে আজ কিছুই আটকাল না। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তুমি যদি কখনো আমাকে জড়িয়ে ধরো, তোমার মাথাটা ঠিক আমার বুকে এসে বিঁধবে। যাকে বলে পারফেক্ট ম্যাচ। একদম হার্টবিট মাপার মতো হাইট তোমার। ভাবছি এখন থেকে অসুস্থ হলে তোমাকে দিয়ে হার্টবিট মাপাবো। জীবনে প্রথমবার কেউ তরীর মুখের ওপর জড়িয়ে ধরার কথা বলল। লজ্জায় তরীর নাক ফুলে উঠেছে। এত লজ্জা সে জীবনে কখনো পায়নি। মৃন্ময়ের কথার উদ্দেশ্য সে বুঝতে পেরেই বলল, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব কাকু? মৃন্ময়ের পূর্ণ ফিলিংসে জল ঢেলে দেওয়ার জন্য তরীর কাকু ডাকটাই যথেষ্ট। মৃন্ময়ের মাথায় সাত আসমান ভেঙে পড়ার জন্য এই কাকু ডাকটাই যথেষ্ট। মুহূর্তের মাঝে মৃন্ময়ের মুখের অবয়ব পরিবর্তন হয়ে গেল। সে নিবিড় চোখে তাকাল তরীর পায়ের দিকে। ইস, পা দুটো কি ছাদের আগুনে পড়ে যাচ্ছে। পানি ঢেলেও কি কাজ হয়নি। পায়ের পাতা দুটো ঘন ঘন নাড়াচাড়া করছে কেন? মৃন্ময় আকস্মিক বসে পড়ল। তার হাত দুটো চিৎ করে মেলে ধরে বলল, এই অধমের হাতের ওপর আপনার সুন্দর পাজরা রাখুন ম্যাডাম, তাহলে আর পা পড়বে না। মৃন্ময়ের এমন পাগলামি দেখে তরী সাথে সাথে চোখ নামাল নিচে। তাকিয়ে দেখল মৃন্ময় হাত দুটো মেলে হাসি খুশি মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। তরী দ্রুত পাজরা নিয়ে খানিকটা পিছিয়ে গিয়ে বলল, এ কি করছেন? আপনার হাত পুড়ে যাবে। কাকু ডেকে মন পোড়া নড়ছে, আমার হাত দুটো বরং জ্বালিয়ে দাও, তাতেও শান্তি পাব। তরী দ্রুত বলল, দেখুন আমি এত কঠিন কথা বুঝি না, আপনি হাত সরান। মৃন্ময় উঠে দাঁড়াল। নিজের পায়ের স্যান্ডেল জোড়া তরীর দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে এটা পরো। তরী শান্ত কণ্ঠে বলল, আর আপনি? পুরুষ মানুষের পায়ের চামড়া আর গায়ের চামড়া দুটোই পুরু হয়। এসব তাপে ওরা পড়ে না। পুরুষ পড়ে সুন্দরীদের রূপের আগুনে। তরীর এখনো ভারী বুদ্ধি হয়নি। সুন্দরীদের রূপের আগুন শুনে ফিক করে হেসে দিল। মৃন্ময় হা করে সেই হাসির দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য! হাসে এই মেয়ে আর মৃন্ময়ের হৃদয় শান্ত হয়। তরী খেয়াল করল মৃন্ময় ঝিম ধরে তার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, ওভাবে কি দেখছেন? তোমার পা। আমার পা? হ্যাঁ, একজোড়া নূপুর ছাড়া বড্ড বেমানান লাগছে। তরী আবার ও লজ্জা পেল। মৃন্ময়ের কথা তাকে দিচ্ছে এখন।
কিন্তু কেন? মৃন্ময়ের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে। এরই মাঝে দিশা ছাদে প্রবেশ করল। সে দুপুরে খেয়ে মৃন্মদের ফ্ল্যাটে গিয়েছিল মৃন্ময়কে খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে শোনে মৃন্ময় ছাদে। তাই ছুটে ছাদে আসে। দিশা জানে পুরুষ আকর্ষিত হয় নারীর দেহে। তাই তো দিশা ছাদে ওঠার আগে বুকের কাপড় একটু সরিয়ে অ্যাট্রাকশন তৈরির উদ্দেশ্য মৃন্ময়ের সামনে এসছে। ছাদে এসেই মৃন্ময়কে বলল, কি ব্যাপার দেবরজি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মৃন্ময় বিরক্তিতে অসহ্য হয়ে পড়ল। মনে মনে এই দিশাকে সে দুচোখে দেখতে পারে না। এই জন্য একটু অপমানের সুরে উত্তর দিল, নিজের বর ছেড়ে দেবরকে কেন খুঁজছেন ভাবি। দিশা তরির দিকে তাকিয়ে বলল, তোমাকে তোমার বাবা ডাকছে। তরি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। তরি যেতেই মৃন্ময় দিশার দিকে তাকিয়ে বলল, আমার বাবাও আমাকে ডাকছে। আমি আসি ভাবি। আর হ্যাঁ, আপনি যখন এসেছেন একটা কাজ করে দিন। আব্দুল এক বালতি ধোয়া কাপড় নিয়ে আসতেছে ছাদে, একটু নেড়ে দিন। বলেই মৃন্ময় চলে গেল। দিশা রাগে গটগট হয়ে নিজের চুল ছেঁড়ার চেষ্টা করল। মৃন্ময়ের জন্য উন্মাদ হয়ে যাচ্ছে আর মৃন্ময় পাত্তাই দিচ্ছে না। মৃন্ময় দ্রুত ছাদ থেকে নামার কারণে তরির সাথে আবার দেখা। তরির মাথায় টোকা দিয়ে বলল, তোমার মাকে সামলে রেখো। তরি এক গাল হেসে দিয়ে বলল, আচ্ছা কাকু। কাকু ডাক শুনে মৃন্ময় হতাশ, পুরাই হতাশ। হতাশ চোখে চেয়ে বলল, এইভাবে আমাকে কাকু ডেকে অত্যাচার না করে নর্দমার শরবত খাওয়াও। তখন পরন্ত বিকাল। সূর্যের আলো ক্রমশ মোলায়েম হয়ে আসছে। দুপুরের খাওয়া শেষে সবাই যে যার ঘরে রেস্ট করছিল। রোশান সারা ও নিজেদের ঘরে রেস্ট করছিল। দুজনেই ঘুমে বিভোর। ঘুমের ঘরেই সারার একটা হাত আর একটা পা রোশানের গায়ের ওপর উঠে গিয়েছে। এটা অজান্তেই হয়েছে, সারাহ টের পায়নি। তখনই রোশানের মামাতো বোন জিনাত রোশানদের দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই এমন অবস্থা দেখে চোখ কপালে উঠল। দ্রুত পেছনে দিকে ঘুরে তাকিয়ে খুব জোরে বলে উঠল, ছি ছি, দিনের বেলা ঘরের দরজা খোলা রেখে এভাবে কেউ ঘুমায়? জিনাতের উচ্চকণ্ঠে ঘুম ভাঙল রোশান সারার। সারা চোখ খুলে তাকিয়ে দেখল তার হাত রোশানের বুকের ওপর দেওয়া। রোশান ও চোখ খুলে একই দৃশ্য দেখল। সারা দ্রুত হাত আর পা সরিয়ে নিল। বুকের মাঝে যেন কেউ হাতুড়ি পেটা করছে। আচমকা কানের কাভহে শব্দ শোনাতে এমন হচ্ছে তার। রোশান শোয়া থেকে উঠে বসল। ডানে বামে তাকিয়ে চশমাটা খুঁজে চোখে পড়ল। চশমাটা পরেই সারার দিকে তাকাল। সারা কেমন যেন হাঁপাচ্ছে, চোখে মুখে ভয়ের ছাপ। রোশানের অভিজ্ঞ দৃষ্টি বুঝতে সক্ষম হল আচমকা ঘুমের মাঝে শব্দ হওয়াতে সারা ভয় পেয়ে গিয়েছে। রোশান চোখের দৃষ্টি ঘুরাল। চেহারায় কেমন থমথমে একটা ভাব, বিরক্তিতে ভরা। অসহ্য রকমের বিরক্ত হয়ে সে জিনাতের দিকে তাকাল। কণ্ঠে তীব্র বিরক্তি নিয়ে কপালের চামড়া কুঁচকে প্রশ্ন করল, এনি প্রবলেম জিনাত? জিনাত পেছনে দিকে ঘুরে থেকেই উত্তর দিল, তোমরা কি স্বাভাবিক হয়েছ? জিনাতের এমন ন্যাকামোমার্কা কথায় রোশানের বিরক্তির মাত্রা আরও কয়েকগুণ বাড়ল। রাগে শরীর ফেটে যাচ্ছে। এসব তার পছন্দ নয়। কোনোমতে নিজের রাগ সামলে বিরক্ত কণ্ঠে বলল, এসব ন্যাকামো না করে এদিকে ঘোরো। জিনাত সামনের দিকে ঘুরল। সামনের দিকে ঘুরতেই রোশান আগের রূপেই বহাল থেকে প্রশ্ন করল, তোমার কোনো কমন সেন্স নেই জিনাত?
ঘুমন্ত মানুষের কানের কাছে এসে কেউ এভাবে চিৎকার দেয়? দেখো সারাহ কেমন ভয় পেয়েছে। ওর চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে। রোশানের চোখে মুখে সারার ভয় পাওয়া নিয়ে দুশ্চিন্তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রোশানের বিরক্তির কারণ ও এটাই সেটাও জিনাত বুঝতে পেরেছে। জিনাতের পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সার্বাঙ্গ যেন জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। কেন এই মেয়েটার জন্য রোশানের এত চিন্তা হবে? কেন এই মেয়েটার জন্য কেয়ারিং হবে? কি আছে এই মেয়েটার মাঝে? জিনাতের চোখ দুটো আগুন হয়ে গেল। সে আগুন চোখে সারার দিকে তাকিয়ে দৃষ্টি সাথে সাথে রোশানের দিকে ফিরিয়ে নিয়ে বলল, কমন সেন্স কি তোমাদের নেই? নবদম্পতি তোমরা দরজা এইভাবে ওপেন রেখে ঘনিষ্ঠভাবে শুয়ে আছো। কথাটা যেন সরাসরি সারার উদ্দেশ্য ছুড়ল জিনাত। কারণ কথাগুলা বলার সময় চোখ ছিল সারার দিকে। সারা আশ্চর্যজনক ভঙ্গিতে জিনাতের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে এত আগুন কেন তার জন্য? কিসের এত শত্রুতা? জিনাতের এমন প্রতিক্রিয়া দেখে রোশান যেন বিরক্তিতে অসহ্য হয়ে পড়ছে। সে অসহ্য রকম চাহনিতে জিনাতের দিকে দৃষ্টি মেলে বলল, তুমি জানো আমরা নবদম্পতি, তাহলে নক না করে প্রবেশ করলে কেন? এতটুকু ম্যানার্স তো থাকা উচিত তোমার। বিকজ তুমি একজন অ্যাডাল্ট মেয়ে। ঘরের দরজা খোলা দেখে আমি ভেবেছি সমস্যা নেই, তাই এসছিলাম। কিন্তু কে জানতো তোমরা দরজা খোলা রেখে এটুকু বলেই জিনাত থামল। এই ধরনের নোংরা কথার সাথে রোশান কখনো অভ্যস্ত নয়, তাই তার শরীর রি করে উঠল ঘৃণায়। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে বলল, দরজা খোলা রেখেই কি? হোয়াট ডু ইউ মিন? দিনে দুপুরে ঘরের সিটকিনি কেন লাগাতে হবে? তবে তোমার ম্যানার্সলেস কথাবার্তা শুনে মনে হচ্ছে দরজার সিটকিনি না দেওয়াই ভুল ছিল। জিনাত আবারও বিস্ফোরিত কণ্ঠে সারার দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমোনোর পরে এই মেয়েটা এসছে। দেখো তুমি কেমন মেয়ে বিয়ে করেছ, যে জানেই না স্বামী স্ত্রী একসাথে সময় কাটালে ঘরের সিটকিনি দিতে হয়। এই ম্যানার্স ওর নেই। এইভাবে আজীবন ভর এই মেয়ের জন্য অপদস্থ হতে হবে তোমাকে। জিনাতের কথাবার্তা সব সারার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এমন উদ্ভট আচরণ আর বেয়াদবের মতো কথাবার্তা কেন বলছেন উনি? কি সমস্যা ওনার? সারা রোশানের দিকে তাকিয়ে শীতল চোখে প্রশ্ন করল, উনি কে? সারার এই সামান্যতম প্রশ্নে রোশানের বুকের মাঝে কেমন যেন বাড়ি মেরে উঠল। অজানা এক ভয় কেঁপে উঠল বুক। রোশান কিছু বলার আগেই জিনাত বলল, আমি কে সেটা পরে জানলেও চলবে, তোমাকে তোমার শাশুড়ি ডাকছে। কুইক যাও, বাইরে লোকজন এসছে। সারাহ কোনো কথার উত্তর না দিয়ে সন্দিহান চোখে জিনাতের দিকে তাকাতে তাকাতে বাইরে চলে গেল। সারাহ বাইরে যেতেই রোশান বিছানা ছেড়ে নামল। জিনাতের দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, কি চাও তুমি? সারাহ আর আমার জীবনে অশান্তি সৃষ্টি করতে। সারাহকে না নয় আমি সামলে নিব। কিন্তু তুমি নিজেকে কোথায় নামাচ্ছ? নিজের খারাপ ব্যবহার দিয়ে নিজেকে থার্ড ক্লাস প্রুভ করছো। আর এসব করে কি লাভ তোমার? ভবিষ্যতে কখনো কোনোদিন সারার সাথে বাজে ব্যবহার করবে না তুমি। আচমকা জিনাত রোশানের কলার চেপে ধরে বলল, মেয়েটা কে হয় তোমার? কেন এত ভাবছো ওকে নিয়ে? কই আমাকে নিয়ে তো কখনো এতটুকু চিন্তা করনি। রোশান জিনাতকে ধাক্কা দিয়ে কঠিন কণ্ঠে বলল, মাই কোয়েশ্চন ইজ, হু আর ইউ? শি ইজ মাই ওয়াইফ। বউ হয় আমার। একটা মেয়ের জন্য চিন্তা হওয়ার জন্য এর চেয়ে বড় সম্পর্ক আর কিছু লাগে? বলেই রুম থেকে বের হয়ে গেল।
জিনাত রাগে গটমট হল। রোশানের তার প্রতি বিতৃষ্ণা দেখে ফ্লোরে বসে পড়ল। ভেতর থেকে কান্না উপচে পড়ল। নিজেকে কেমন যেন অসহায় লাগছে তার। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। রাগে, অস্থিরতায় নিজের মাথার চুল নিজে টেনে ছেঁড়ার চেষ্টা করছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, একটা ভুলের শাস্তি তুমি আমাকে আর কত দিতে চাও রোশান? আর কত প্রায়শ্চিত্ত করলে তুমি আমাকে ক্ষমা করবে? আর আর পারছি না। সারাহকে আমি খুন করে ফেলব রোশান। একদম খুন করে ফেলব। রোশানের মা বারান্দায় বসে আছেন। সারাহ সামনে আসতেই কেমন একটা চোখে তাকালেন। সারাহকে তার চোখের কাটা মনে হচ্ছে। উইয়ে কথায় আছে না, দেখতে নারী চালন বাঁকা। রোশানের মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। জিনাতের কারণে সারাহকে তিনি মেনে নিতে পারছেন না। নিজের ভাতিজিকে ছেলের বউ হিসাবে চেয়েছিলাম, কিন্তু তা না হওয়ার জন্য সারাহকে সহ্য করতে পারছেন না। গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। সারাহ নমনীয় কণ্ঠে বলল, জি বলুন। এই বাড়ির দায়িত্ব আজ থেকে তোমার। আগামীকাল সকাল থেকে এই সংসার তুমি সামলাবে। আমি আর কত বয়স তো হয়েছে। সারাহ রোশানের মায়ের কথায় বেশ চিন্তিত হয়ে উত্তর দিল, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আম্মা। আপনি দেখিয়ে দিল কাজ করতে পারব। সবই শিখে যাবা আস্তে আস্তে। কাল সকালে উঠে রান্নাটা তুমিই করবা। সারাহ রান্নার কথা শুনে ভীষণ চিন্তায় পড়ল। সে তো রান্না জানে না। এখন কি হবে? এখন আর কিছু না বলে চুপ রইল। রাত 11টায় রোশান বাড়িতে ফিরল। বাইকের হর্ন বাজাতেই জিনাত গিয়ে গেটের দরজা খুলে দিল। বাইকের হর্নের শব্দ শুনে সারাহ বাহিরে এসে উকি দিল। উকি দিতেই দেখল গেটে জিনাত দাঁড়ানো। রোশানের হাতে ছিল একটা ফুলের তোড়া। সেখান থেকে একটা ফুল জিনাতের হাতে দিল। একটু আগেও সারাহ রোশানকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছিল না, কিন্তু জিনাতকেও রোশানের পাশে মেনে নিতে পারছে না। অকারণই সারাহ ভয়ানকভাবে রেগে গেল। রুমে এসে খাটের ওপর মুখ কালো করে বসে রইল। সারাক্ষণ চঞ্চল থাকা মেয়েটার মুখের অবস্থা এমন কেন রোশান তা বুঝতে পারছে না। কিছু না বুঝেই সারার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, ফুলের তোড়াটা নাও। আমার বন্ধু তোমার জন্য পাঠিয়েছে। সারাহ অগ্নিচোখে রোশানের দিকে তাকিয়ে বলল, আমার ফুল লাগবে না। ওগুলো আপনার মামাতো বোন জিনাতকে দিয়ে আসুন, সে খুব খুশি হবে। সারার মুখে জিনাতের নাম শুনে রোশান ঘাবড়াল। তার মানে কি? সারাহ কিছু সন্দেহ করেছে জিনাতকে নিয়ে। রোশান ঘড়ি খুলে রেখে বলল, দিয়েছে তোমাকে, জিনাতকে দিব কেন? সারার সাথে সাথে উঠে দাঁড়াল। রোশানের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বলল, অন্যর ইউজ করা জিনিস সারাহ ব্যবহার করে না, হোক সেটা ফুল অথবা মানুষ। রোশান ভ্রু কুঁচকে সারার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ফুল আবার অন্য কেউ কিভাবে ব্যবহার করে? যে ফুল আপনার মামাতো বোনকে দিয়েছেন সে ফুল আমি নিব ভাবলেন কিভাবে? ওই ফুল সারাহ মরে গেলেও হাতে নিবে না। যান আপনার মামাতো বোনকে দিয়ে আসুন। রোশান ঠান্ডা মেজাজে বলল, জিনাতকে একটা ফুল দেওয়াতে কি তুমি রেগে গিয়েছ? সারাহ মুখভঙ্গি অদ্ভুত আকার ধারণ করে বলল, না, নো, নেভার, ইম্পসিবল, হুয়াই, আমি কেন রাখতে যাব? সারার এমন ইংলিশ শুনে রোশান অদ্ভুত চোখে সারার দিকে তাকাল। হাসিও পেল তার। তাও হাসি আটকে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাহলে রেগে যাচ্ছ কেন?
সারা রোশানের দিকে এক আঙুল উঁচিয়ে বলল, আমি ভালোবাসি না বলে অন্য কেউ ভালোবেসে যাবে, তাও আমি হতে দিব না। আমিও ভালোবাসব না, অন্য কাউকেও কাছে ঘেঁষতে দিব না, সাফ সাফ কথা। রোশান ড্যাব ড্যাব চোখে সারার দিকে তাকিয়ে রইল। চলবে,